আজ আমরা শুরু করব শ্রীপান্থের লেখা হারিয়ে যাওয়া কালি কলম। কার লেখা? শ্রীপান্থের লেখা। শ্রীপান্থ হচ্ছে ছদ্মনাম, ওনার আসল নাম নিখিল সরকার। উনি একই সঙ্গে ছিলেন সাংবাদিক এবং গবেষক। আনন্দবাজার পত্রিকার নাম শুনেছ? আনন্দবাজার পত্রিকার সঙ্গে উনি দীর্ঘদিন ধরে যুক্ত ছিলেন। সংবাদপত্রের সবচাইতে গুরুত্বপূর্ণ বিভাগ হচ্ছে সম্পাদকীয় বিভাগ। সেই সম্পাদকীয় বিভাগে উনি কাজ করতেন। আনন্দবাজার পত্রিকার একটা ভালো দিক যেটা হচ্ছে, ওদের যে প্রকাশনা সংস্থা আনন্দ পাবলিশার্স, ওরা খুব ভালো ভালো লেখকের বই প্রকাশ করে। আর আনন্দবাজার পত্রিকায় এমন সব মানুষদেরকে ওরা যুক্ত করে যারা সাহিত্যিক হিসেবে সমাজে প্রতিষ্ঠিত। ওদের অনেকগুলো পত্রিকা বেরোয়। আনন্দবাজার পত্রিকা, দৈনিক পত্রিকা, দেশ পত্রিকা আগে সাপ্তাহিক ছিল, পরে বোধহয় পাক্ষিক হয়েছে। আনন্দলোক যারা সিনেমা ভালোবাসে তাদের জন্যে, আনন্দ মেলা বাচ্চাদের জন্যে। তো এরকম অনেক পত্রপত্রিকা ওরা বের করে এবং অনেক বই বের করে, যার জন্যে সাহিত্য জগতের দিকপাল যারা, খবর দিলে দেখা যাবে তাদের অনেকেই আনন্দবাজার গোষ্ঠীর সঙ্গে যুক্ত আছেন অথবা ছিলেন। এখন উনি যেমন সম্পাদকীয় বিভাগে চাকরি করেছেন, সাংবাদিকতা করেছেন, সেরকম বিভিন্ন বিষয় নিয়ে তিনি গবেষণাও করেছেন। কলকাতার উপরেও তিনি বেশ কিছু বই লিখেছেন। তো ওনার বিখ্যাত বিখ্যাত কয়েকটা বই হলো, এক হচ্ছে দেবদাসী, 2 ঠগি, 3 হারেম। তিনটা বিষয়ে মানে অত্যন্ত গভীর গবেষণার বিষয়। দেবদাসী প্রথা ভারতবর্ষের অনেক মন্দিরে প্রচলিত ছিল, এখনও বোধহয় 2-4টা মন্দিরে প্রচলিত আছে। কিভাবে তার উৎপত্তি হলো, দেবদাসীদের জীবন যাত্রাটা কীরকম, রীতিমতো গবেষণা না করলে এই সম্বন্ধে লেখা খুব মুশকিল। আর ঠগিদের কথা তো আমরা ইতিহাসে পড়েছি কি না? হারেম, মুঘল বাদশাহদের এক একজনের কতগুলো করে বউ থাকতো তার কোনো হিসেব নেই। বউ ছাড়াও বউয়ের মতো আরও অনেক থাকতো। তাদের জন্য যে বাসস্থান করা হতো সেটাকে বলা হয় হারেম। আমাদের যেমন রাজাদের অন্তঃপুর, ওদের হচ্ছে হারেম। এছাড়াও কলকাতাকে নিয়ে লেখা শ্রীপান্তের বই আছে, আজব নগরী, শ্রীপান্তের কলকাতা, যখন ছাপাখানা এলো, ইত্যাদি ইত্যাদি। তো এইখান থেকে আমরা বুঝতে পারছি যে শ্রীপান্থ, যার আসল নাম নিখিল সরকার, উনি একজন লব্ধ প্রতিষ্ঠ সাহিত্যিক। আমাদের আজকের বিষয়টা কিন্তু ভিন্ন। আজকে আমরা যেটা পড়ছি এটার নাম হচ্ছে হারিয়ে যাওয়া কালি কলম। কালি কলম কি হারিয়ে গেছে? এখনো পর্যন্ত আমাদের যেটা মনে হচ্ছে হারায়নি, কিন্তু হারাতে চলেছে। মানে হয়তো আর 10 বছর পর বা আর 20 বছর পর কলম নামে কোনো বস্তুই আমাদের থাকবে না। হয়তো আমরা এখন তোমাদেরকে হাতের লেখা প্র্যাকটিস করতে বলি কি না?
কি বলি কি না? যার হাতের লেখা যত সুন্দর তাকে আমাদের তত ভালো লাগে। হাতের লেখা দেখেই মানুষটা সম্বন্ধে একটা ধারণা আমরা তৈরি করতে পারি। কোথাও কোনো চাকরির ইন্টারভিউ, তুমি চাকরির জন্য দরখাস্ত করবে, নিজে হাতে যদি সেই দরখাস্ত লিখো এবং সেই লেখা যদি সুন্দর হয়, প্রথমেই যারা চাকরি দেবেন তাদের মনে হবে না এই ছেলেটাকে বা এই মেয়েটাকে ডাকা যেতে পারে। কিন্তু একটু চিন্তা করে দেখো, আজ তোমরা চিঠি লিখো, অথচ তোমাদের ব্যাকরণ বইতে আছে পত্র রচনা। এখন তোমরা চিঠি লিখো না, এখন কি হয়েছে, মোবাইল এসে গেছে, ফলে সেকেন্ডের মধ্যে খবরাখবর দেয়া নেয়া সম্ভব হচ্ছে। আগেকার দিনে এমনটা ছিল না। তখন মাধ্যমিক পাশ করার পর আমরা গুরুজনদেরকে চিঠি লিখতাম, যারা বাইরে আছে, যারা বাইরে আছেন, ধরো কাকু, জেঠু, পিসেমশাই, মেসোমশাই, এদেরকে চিঠি লিখতাম পোস্ট কার্ডে। দুর্গাপূজার পরে বিজয়া প্রণাম জানিয়ে চিঠি লিখতাম, এগুলো প্রচলন ছিল। এখন মোবাইল আসার পরে যেটা হয়েছে, আমাদের আর চিঠি লেখালেখির কোনো দরকার হয় না। আমরা ফোন করেই খোঁজখবর নিয়ে নিতে পারি এবং ফোনেই সব কিছু ব্যবস্থা হয়। এটা গেল ফার্স্ট। সেকেন্ড হলো, তারপরে মোবাইলের মধ্যে আমরা পেলাম SMS, মেসেজ। কোনো কিছু প্রয়োজন আছে, ফোন করলাম, পেলাম না, টুক করে একটা SMS পাঠিয়ে দিলাম। লেখার দরকার হচ্ছে না, মোবাইলের কিবোর্ডে টাইপ করছি। কিন্তু SMS-এর সমস্যা যেটা হচ্ছে, SMS-এ বড় বড় মেসেজ পাঠানো যেত না। এক লাইন দু লাইনের মেসেজ পাঠানোর পরেই যদি মেসেজটা একটু বড় হতো, দেখা যেত মেসেজটা কেটে কেটে যাচ্ছে। এ তো এক মহা সমস্যা। তারপরে এলো ফেসবুক। ফেসবুকে তুমি পোস্ট করছো, আমি তোমার পোস্টে কমেন্ট করছি, সেখানেই মোটামুটি আমাদের মধ্যে বার্তার আদান প্রদান হচ্ছে। এরপর হলো ফেসবুক মেসেঞ্জার। এখানে তুমি যত বড় খুশি মেসেজ লিখো। তারপরে হচ্ছে হোয়াটসঅ্যাপ, যা খুশি পাঠাতে পারো, এমনকি ভিডিও পর্যন্ত। ইতিমধ্যে ঢুকে গেছে ইমেল, ইলেকট্রনিক মেল। ইন্টারনেট থাকলে দিস্তা দিস্তা লেখা তুমি ইমেলের মাধ্যমে পাঠিয়ে দিতে পারছো। লক্ষ্য করে দেখো, এগুলোর কোনোটাতেই কিন্তু আমাদের লেখার দরকার হচ্ছে না। বিভিন্ন কোম্পানিতে এখন লেখালেখি যা হয় সব টাইপ করে, কম্পিউটারে টাইপ করে লেখা হচ্ছে, প্রিন্ট করে স্ক্যান করে পাঠানো হয়, অথবা সরাসরি মেলে অ্যাটাচমেন্ট হিসেবে পাঠিয়ে দেয়া হয়। তাহলে চিঠি লেখার পাঠটা উঠে গেছে। এবার বলো, লিখবে কখন? কলমের দরকারটা কখন? একমাত্র ছাত্রছাত্রী ছাড়া আর কারো আর লেখালেখির দরকার হয় না। লেখালেখিটা এখনও টিকে আছে ছাত্রছাত্রীদের মধ্যে। আর কার কার মধ্যে? ছাত্রছাত্রীদের মধ্যে আর কিছু ব্যবসায়ীদের মধ্যে। তারা এখনও কাগজে কলমে লিখে যাচ্ছেন। আর একটু হায়ার স্টাডি করতে গেলে যে প্রজেক্ট ইত্যাদি বা PhD থিসিস, এগুলো সবই আমরা কম্পিউটারে প্রিন্ট করিয়ে নিচ্ছি। তাহলে প্রযুক্তির যত অগ্রগতি ঘটছে, কলম তত পিছু হটছে। আর কলম যদি না থাকে, কালির কোনো প্রয়োজন আছে কি? মুখে মাখবো চুনকালি? তাহলে এখনো পর্যন্ত কালি কলম হারিয়ে যায়নি, কিন্তু হারিয়ে যেতে বসেছে। শ্রীপান্ত কিন্তু
দেখছেন যে কালি কলম হারিয়ে গেছে। কেন দেখছেন সেটা আমরা এই প্রবন্ধটার প্রথমেই পাব। কি আছে, শুরুটা কি হচ্ছে? প্রথমেই বলছেন, কথায় বলে কালি কলম মন লেখে তিনজন। কি বলা হচ্ছে? কালি কলম মন লেখে তিনজন। লিখতে গেলে তিনটে জিনিসের দরকার। এক নম্বর কলম দরকার, হ্যাঁ কি না? আচ্ছা, সেই কলমের মধ্যে যদি কালি না থাকে তাহলে কি লেখা যাবে? তাহলে কলমের সঙ্গে কালিও দরকার। আর আমার লেখার ইচ্ছে নেই, লেখা যাবে? আমি লিখব, তাহলে লেখার ইচ্ছে অর্থাৎ মনটাও দরকার। সেই জন্যেই এই প্রবাদ বাক্যটা আছে যে কালি কলম মন লেখে তিনজন। এরপরেই আছে যেটা বলছিলাম, শ্রীপান্তর কাছে কেন কালি কলম হারিয়ে গেছে উনি এই জায়গাটায় ব্যাখ্যা করছেন। কথায় বলে কালি কলম মন লেখে তিনজন, কিন্তু কলম কোথায়? আমি যেখানে কাজ করি সেটা লেখালেখির অফিস। কোথায় কাজ করেন? সংবাদপত্রের দপ্তরে। তো সংবাদপত্রের কাজ কি? সারাদিন ধরে বিভিন্ন খবর সাংবাদিকেরা সংগ্রহ করে পাঠাবে। এরপর সেখানে বিভিন্ন কর্মীরা তারা সেই খবরগুলোকে ঠিক ঠিক মাপ অনুযায়ী সাইজ করবে, কোন খবরটার বেশি গুরুত্ব, কোন খবরটার কম গুরুত্ব, এভাবে ঝাড়াই বাছাই করবে। তারপরে একটা সংবাদপত্রের এক একটা পাতার চূড়ান্ত রূপ দেবে। তো আগে কি হতো? আগে খবর পাঠাতো লিখে, দূর থেকে খবর পাঠাতো টেলিগ্রামে। টেলিগ্রাম মানে বোঝো তোমরা, এখন তো উঠে গেছে টেলিগ্রাম। এখন যে টেলিগ্রাম চ্যানেল তোমরা দেখছো ওইটা টেলিগ্রাম নয়। টেলিগ্রাম মনে হচ্ছে তার বার্তা। আমি এখান থেকে কলকাতায় এমার্জেন্সি বার্তা পাঠাবো, জরুরি বার্তা পাঠাবো, তো আমাকে পোস্ট অফিসে যেতে হতো। পোস্ট অফিসে গিয়ে ওরা একটা ফর্ম দিত, সেখানে আমার বার্তাটা লিখতে হতো আমাকে, এবং ঠিকানা লিখতে হতো, তার ঠিকানা আমার ঠিকানা। এরপরে তারে তারে সাংকেতিক, যেটাকে বলা হচ্ছে মর্স কোড, মর্স কোডের মাধ্যমে সেই খবরটা আমার গঙ্গাজলঘাটি পোস্ট অফিস থেকে পাঠিয়ে দেওয়া হতো কলকাতায়, যেখানে আমি পাঠাতে চাইছি সেই পোস্ট অফিসে। সেই পোস্ট অফিসে একজন ওই টেলিগ্রামটা রিসিভ করার জন্য আছেন, উনি ওই মর্স কোডে টরে টক্কা শুনে পরে সেটাকে পেনে লিখতেন পাঠোদ্ধার করার পরে। তারপরে যার ঠিকানায় পাঠাতে হবে তার ঠিকানাটা লিখে, আমার ঠিকানাটা লিখে ডাকপিয়ন তার ঘরে পৌঁছে দিয়ে আসত। এরকম সিস্টেম ছিল। তো খবর পাঠানোর জন্যে সাংবাদিকদেরকে লিখতে হতো। সেটা লিখে ডাকে পাঠানো হোক বা টেলিগ্রাম মারফত পাঠানো হোক, পাঠাতে হতো। আর খুব জরুরি, আরও জরুরি যদি হতো, সেক্ষেত্রে ফোনের ট্রাঙ্কল নামে একটা ব্যাপার ছিল। মানে আগের থেকে তোমাকে বুক করতে হতো যে আমি এতটা সময় ফোন করব, তার জন্য পয়সা গুনতে হতো। এবং সেই ট্রাঙ্কল বুক করার পরে সেই ট্রাঙ্কলে খবর যাবে, ইনি এদিক থেকে খবরটা দেবেন, ওদিক থেকে একজন লিখতে থাকবেন। তাহলে সংবাদপত্রের অফিস মানে হচ্ছে লেখালেখির অফিস। কিন্তু শ্রীপান্ত বলছেন, আমি যেখানে কাজ করি সেটা লেখালেখির অফিস, সবাই এখানে লেখক, অথচ আমি ছাড়া কারো হাতে কলম নেই। সবাইকে লিখতে হচ্ছে, কিন্তু কারো হাতে কলম নেই। একমাত্র ব্যতিক্রম শ্রীপান্ত নিজে। কলম নিয়ে লিখছে কি করে? সেখানে বলছেন উনি, সকলের সামনেই চৌকো আয়নার মতো কাচের স্ক্রিন বা পর্দা। ভালো করে শোনো, সকলের সামনেই চৌকো আয়নার মতো একটা কাচের স্ক্রিন বা পর্দা, আর তার নিচে টাইপরাইটারের মতো একটা কিবোর্ড
প্রতিটি বোতামে ছাপা রয়েছে একটি করে হরফ। তার মানে কি? কম্পিউটার। এখন লেখালেখিটা হয় কম্পিউটারের সাহায্যে। লেখকরা অনবরত তা দিয়ে লিখে চলেছেন, মাঝে মাঝে লেখা থামিয়ে তাকাচ্ছেন সেই পর্দার দিকে, যা ইতিমধ্যে লেখা হয়েছে তাই ফুটে উঠেছে পর্দায়। মানে খুব সহজেই বুঝতে পারছি যেটা কম্পিউটারে লেখালেখি করে। আচ্ছা, এই কলম আর কম্পিউটারের মাঝে আরেকটা স্টেজ ছিল। এখনও যদি তোমরা কোর্টে যাও তো কোর্টে দেখবে দু একজন বসে আছেন ছোট ছোট চালা ঘর করে, আর ওখানে খাটাখাট করে একটা মেশিনের সামনে ঠুকাঠুকি করছেন, শব্দ উঠছে ঠক 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 ঠক, আর লেখা হচ্ছে, মানে ছাপা হয়ে যাচ্ছে। এইটাকে বলা হয় টাইপরাইটার। ঠিক আছে? তো আগে টাইপরাইটারে লেখা হতো। আমার হাতের লেখা ভালো নয়, আমি এটা চিঠি পাঠাবো কোথাও, আমি টাইপরাইটিংয়ের দোকান যেখানে আছে সেখানে যেতাম, টাইপ করে দিত, 2 টাকা নিত তখন। তো এখন বেড়েছে। যাই হোক, কিন্তু টাইপরাইটারের সমস্যা হচ্ছে কি, টাইপরাইটারে টাইপ করতে যদি ভুল হয়ে যায় তাহলে সেটাকে তোমাকে কাটতে হবে, তার উপরে XX লিখে লিখে ওটাকে কেটে দিতে হয়, অথবা সাদা কালি দিয়ে পরে আবার সেই জায়গাটায় লিখতে হয়। কিন্তু সাদা কালিটা আইনসম্মত নয়, ফলে কাটতে হয়। কিন্তু কম্পিউটারে লেখার সুবিধাটা কি? কম্পিউটারে প্রথম কথা হচ্ছে অটো কারেকশন আছে, মানে তুমি যদি বানান ভুল করো কম্পিউটার অটোমেটিক বানানটাকে ঠিক করে নেবে, এই একটা অপশন আছে। অথবা কম্পিউটারের লেখাটার নিচেটা লাল দাগ আসবে, মানে তোমাকে বুঝিয়ে দিচ্ছে যে এই বানানটা সম্ভবত ঠিক নয়, তুমি আরেকবার রিভিউ করো। তুমি সেখানে গিয়ে যাও, রাইট ক্লিক করবে, তোমাকে কতগুলো বানান ওরা দেখিয়ে দেবে, তাহলে তুমি সেখান থেকে সঠিক বানানটা চুজ করে নিতে পারবে। আর যদি মনে করো যে হ্যাঁ আমার এই বানানটাই ঠিক আছে, আমি যেটা লিখতে চেয়েছি, সেখানে ইগনোর করে দিলে তোমার বানানটাই রয়ে যাবে। তো সেই কারণে টাইপরাইটারকে দ্রুত হটিয়ে দিয়ে সেই জায়গাটা নিয়ে নিল কম্পিউটার। তাহলে এই যে সংবাদপত্রের অফিস, এখানে সবাই লেখালেখির কাজের সঙ্গে যুক্ত, কিন্তু লেখালেখিটা হয় কিসের মাধ্যমে? কম্পিউটারের মাধ্যমে। এবার একটা ব্যাপার আছে, যারা একটু বয়স্ক তারা কম্পিউটারকে এড়িয়ে চলে। এই কম্পিউটারে কত বুঝো কি বাবা, এত সব বুঝি না, হ্যাঁ ও আমার দ্বারা হবে না। প্রাচীন পন্থা মানে প্রাচীনপন্থী যারা মানুষ, যারা বরাবর কলমে লিখে এসেছেন, তো শ্রীপান্ত হচ্ছেন তাদেরই একজন। নতুন প্রযুক্তির সঙ্গে খাপ খাইয়ে নিতে পারছেন না, ফলে উনি কী করেন, উনি কলম দিয়েই লিখেন। আর আমি যা লিখি ওরা ভালোবেসে আমার লেখাকেও এভাবে ছাপার জন্য তৈরি করে দেন। সিনিয়র মানুষ, ঠিক আছে, উনি কম্পিউটার ব্যবহার করেন না, উনি কলমে লিখেন, কাউকে না কাউকে দিয়ে দেন যে ভাই এটা তাহলে তুমি একটু তৈরি করে দেবে। লেখার পরে সে কম্পিউটারে তৈরি করে নিল। এবারে কম্পিউটারে পেজ ডিজাইন করতে হয়, সংবাদপত্রের পাতাটা কীরকম হবে এটা একটা ডিজাইন করতে হয়, সেই অনুযায়ী এক একটা খবর বা এক একটা লেখা বসাতে হয়, সেটা ওনারাই করে দেন। কিন্তু সমস্যা কোথায় জানো? একদিন যদি কোনো কারণে কলম নিয়ে যেতে ভুলে যাই তাহলেই বিপদ। কেন? আমার তো লেখার জন্য কলম দরকার, কলম কারো সঙ্গেই কলম নেই। এবারে এখান ওখান খোঁজাখুঁজি করতে করতে যদি বা কারো কাছে গলা শুকনো ভোঁতা মুখ একখানা জোটে, তবে তাতে লিখে আমার সুখ নেই। মানে সেই কলম দীর্ঘদিন ব্যবহার হয়নি, মাঝে মধ্যে হয়তো ব্যবহার হয়, অযত্নে অবহেলায় পড়ে আছে,
তাতে লিখে সুখ হয় না। তোমরা যখন খাতায় লিখো দেখবে কোনো কোনো কলম খুব ঝরঝর করে চলে, লিখে খুব আনন্দ পাওয়া যায়, আর কোনো কোনো কলম যেন আটকে আটকে যাচ্ছে মনে হয়, লিখে সুখ পাওয়া যায় না। তো যেদিন কলম নিতে ভুলে যান সেই দিন মহা মুশকিল। এক তো কলম পাওয়া যায় না, যদিও যে কলমটা পাওয়া যায় সে কলমে লিখে সুখ নেই। ফলে দায়সারাভাবে কোনো মতে সেদিনকার কাজ সারতে হয়। অথচ আমাদের অফিসটাকে সবাই বলেন লেখালেখির অফিস, লেখকের কারখানা। তাই তো আনন্দ পাবলিশার্সের যে পত্রপত্রিকার যে দপ্তর, ও তো সত্যিকারের লেখকের কারখানা। এইখানে একটু হালকা ঠাট্টার ছলে বলছেন, বাংলায় একটা কথা চালু আছে, কালি নেই কলম নেই বলে আমি মুন্সি। মুন্সিদের কাজটাই হচ্ছে লেখালেখি করা। ঢাল নাই তরল নাই নিধিরাম সর্দার, বলছো মুন্সি, এদিকে কালিও নেই কলমও নেই। তো এখন বোধহয় কপাল গুনে বা কাল গুনে আমার বোধহয় সেই দশা, যে কালি নেই কলম নেই, আমি মুন্সি। ঠিক আছে, তো প্রথম পাতাটা আজকে হয়ে গেল, দ্বিতীয় পাতাটার পরের দিন আশা করা যায় কমপ্লিট করে দিতে পারবো।